প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এই মহামারীর ভিতরে অবশ্যই সবাই সুস্থ আছো, ভালো আছো, এটা আমার বিশ্বাস। তো আজকে আমরা ইংরেজি গ্রামারের পরবর্তী অংশ রাইট ফর্মস অফ ভার্ব এর পরবর্তী রুলসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা নেক্সট থেকে শুরু করি। রুলস নাম্বার 1, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা অবশ্যই অনেকেই জানি যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যে সেন্টেন্সটা থাকবে প্যাসিভ ভয়েসে, তার ভার্বটা চেঞ্জ করতে হলে অবশ্যই প্যাসিভ ভয়েসে মূল ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল, ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম। যেমন আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। যেমন এখন আমরা দেখব যে আমরা অবশ্যই দেখতেছি সাহায্যকারী ভার্ব এবং প্রিপজিশন, অর্থাৎ এটি একটি প্যাসিভ ভয়েস। প্যাসিভ, এ ওয়ার্ক ওয়াজ ডু বাই মেজর। তো আমরা একটু আগে বলেছি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্ব এর 3 নাম্বার ফর্ম বা V3, অর্থাৎ এখানে অ্যানসারটা হবে ডান। অ্যানসারটা হবে ডান। আমরা আরেকটা एग्जांपल দেওয়ার চেষ্টা করতেছি। A poor man is helped by me. A poor man is helped by me. সেম আগের মতোই আমরা জানি যে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব, তারপর একটা প্রিপজিশন থাকবে, অর্থাৎ এর মাঝখানে যে ভার্বটা থাকবে সেটাই হলো পাস্ট পার্টিসিপল, মানে এটাকে পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে প্যাসিভ ভয়েসে আমরা বুঝতে পারলাম যে সব সময় ভার্বের 3 নাম্বার ফর্ম, মেইন ভার্ব এর বা মূল ভার্ব এর 3 নাম্বার ফর্ম। প্যাসিভ ভয়েসে মূল ভার্ব এর 3 নাম্বার ফর্ম বা ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এখানে আমরা ইডি যুক্ত করব। হেল্পড, এ পুর ম্যান ওয়াজ হেল্পড বাই মি। তাহলে আমাদের রুলসটা কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট রুলসে চলে যাব। নেক্সট রুলস, ইফ। আমরা ইম্পর্টেন্ট আরেকটি রুলস নিয়ে আলোচনা করব যে ইফ এর ক্ষেত্রে আমরা বলে দিই যে যদি আমরা কখনো কোনো সেন্টেন্সে ইফ এবং ইফ এর প্রথম অংশ বা দ্বিতীয় অংশ বা ইফ এর প্রথম সেন্টেন্সটা এবং দ্বিতীয় সেন্টেন্সটি দেখি, অবশ্যই দুটি ইফ দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত করা হয়। তো প্রথম সেন্টেন্সটি বা টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা ফিউচার ইনডিফিনিট। প্রথমটা পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা ফিউচার ইন দা পাস্ট। প্রথমটা পাস্ট পারফেক্ট হলে পরের সাবজেক্ট বা পরের বাক্যে সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব হিসেবে বা মডেল ভার্ব দুটো মিলিয়ে ক্যান হ্যাভ, কুড হ্যাভ বা উড হ্যাভ, মাইট হ্যাভ এগুলো এবং এরপর ভার্বের 3 নাম্বার ফর্ম। এই হলো আমাদের ইফ ক্লোজের 3টি রুলস। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করব। রুলস নাম্বার 1, ইফ এর ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট
ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। আমি সংক্ষেপে তোমাদের বোঝানোর জন্য ওয়ার্ডগুলোকে সংক্ষেপ করতেছি। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, আর এখানে হবে ফিউচার ইনডিফিনিট। ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরবর্তী বাক্য কমার পরে ফিউচার ইনডিফিনিট হবে, ফিউচার ইনডিফিনিট হবে। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে এটাকে ক্লিয়ার করব বা তোমাদের বোঝানোর চেষ্টা করব। ইফ ইউ, আমি তোমাদের দিয়ে বোঝানোর চেষ্টা করি সরাসরি। ইফ ইউ রিড মোর, ইফ ইউ রিড মোর, ইফ এর পরে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। ইফ ইউ রিড মোর ইউ উইল গেট, ইউ উইল গেট এ গুড রেজাল্ট। তাহলে ইউ উইল গেট এ গুড রেজাল্ট। তো ইফ ইউ রিড, আমাদের গ্যাপটা রাইট ফর্মস অফ ভার্বের গ্যাপটা এখানেও থাকতে পারে, অথবা গ্যাপটা থাকতে পারে আমাদের এই অক্সিলারি ভার্ব থেকে শুরু করে এ ভার্বটা, মানে প্রথম সেন্টেন্সেও রাইট ফর্মস অফ ভার্বের ব্যবহারটা তোমাকে করতে হতে পারে তোমাদের, অথবা দ্বিতীয় সেন্টেন্সে ভার্বের ক্ষেত্রে তোমাদের কাজ করতে হবে। যদি দ্বিতীয় সেন্টেন্সে থাকে তাহলে হয়তো বা উইলটা থাকবে না, উইলটা আমাদের ক্লোজের ভিতরে থাকবে, আমরা উইল বা শ্যাল অনুসারে উইল ব্যবহার করব, শ্যাল বা উইল পারসন অনুসারে। এখানে ফার্স্ট পারসন থাকলে শ্যাল, বা সেকেন্ড বা থার্ড পারসন থাকলে আমরা উইল ব্যবহার করব। এইগুলো আমাদের ইফ ক্লোজের প্রথম রুলসটা। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, আমরা নেক্সট রুলসে যাব। E plus past indefinite হলে পরেরটা ফিউচার ইন দা পাস্ট, অর্থাৎ উড, শ্যাল বা উইল থাকলে সেখানে আমরা উড ব্যবহার করব। উড, যেমন আমরা এখানে দেখি if you worked, if you worked hard, past tense, if you work hard। তাহলে এখানে আমরা এবার গ্যাপ দেব। উপরে তো তোমাদের প্রথমটা বোঝানোর জন্য কোনো গ্যাপ দেইনি, এখানে আমরা এখন গ্যাপ দেব। if you worked hard, you ইউ, এখানে বিভার্ব দিলাম, বিভার্ব না, এখানে জাস্ট আমি গ্যাপ দিব। সাকসেসফুল। এখন if you work hard, past indefinite tense, past indefinite tense, তাহলে ফিউচার ইন দা পাস্ট। তো ইউ, ইউর পরে এখানে আমরা জানি যেহেতু ফিউচার ইন দা পাস্ট উইলের জায়গায় উড হবে। আমার এখানে যে ক্লোজ দেওয়া থাকবে সেই ক্লোজ থেকে ক্লোজে উইল থাকবে, আমরা সেই উইলটাকে এখানে পরিবর্তন করে উড লিখব। তো ইউ উইল কি হবে? উড। যেহেতু ফিউচার ইন দা পাস্ট, এই উইলের ফিউচার ইন দা পাস্ট ফর্ম হলো উড, উড বি সাকসেসফুল। এই হলো আমাদের ইফ ক্লোজের বা ইফ রুলসের সেকেন্ড রুলস বা সেকেন্ড স্টেপ। আমরা পরবর্তী রুলসে যাব। আশা করি তোমরা বুঝতেছো এবং চেষ্টা করবে বুঝার জন্য, এবং বাসায় তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। বাসায় অবশ্যই তোমরা ঘন ঘন এই অধ্যায়গুলো এবং এই ক্লাসগুলো প্র্যাকটিস করবে, দেখার চেষ্টা করবে এবং বুঝার চেষ্টা করবে। আমরা এই ক্লোজের তৃতীয় রুলসটাতে চলে যাব। যেমন
if he সাবজেক্ট আমরা চেঞ্জ করি if he had run well, যদি সে ভালোভাবে দৌড়াতো, had run ভার্বের 3 নাম্বার ফর্ম। if he had run well, তাহলে পরবর্তী he কমার পরে he, এখানে if he had run well, he in time, আমি এখানে গ্যাপ দিলাম বোঝানোর জন্য। if এর পর past perfect tense, অর্থাৎ পরেরটা সাবজেক্টের পরে, এই যে এখানে সাবজেক্টের পরে could have, should have, might have ইত্যাদি যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। এরপরে আমরা ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করব। এদের সাথে অবশ্যই অল টাইম আমরা ভার্বের 3 নাম্বার ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা এখানে ইউজ করব। তাহলে আমরা অ্যানসারটা লিখে ফেলি। এখানে কি হবে, হি উড হ্যাভ বা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ যে কোনো একটা, হি উড হ্যাভ রিস্ক, রিস্ক, এই হলো আমাদের অ্যানসার। হি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের 3 নাম্বার ফর্ম, এগুলো আমাদের রুলস। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা এরপরে নেক্সট রুলসে যাব। দুটি অতীত কার্য when দ্বারা দুটি অতীত কার্য থাকলে, when দ্বারা দুটি অতীত কার্য বা কাজ যুক্ত থাকলে, আমরা একটু আগে বিষয়টা ক্লিয়ার হয়ে নেই যে when দ্বারা যদি অতীতের দুটি কাজ বা দুটি সেন্টেন্স যুক্ত থাকে, প্রথমটি পাস্ট পারফেক্ট এবং পরেরটি পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রথমটি পাস্ট পারফেক্ট, পরেরটি পাস্ট ইনডিফিনিট টেন্স। অবশ্যই আমাদের রুলসগুলো ভালো করে মনে রাখতে হবে এবং মনে রাখার জন্য অবশ্যই এই ক্লাসগুলো এবং এই রুলসগুলো ভালো করে প্রতিদিন রিভিশন করার চেষ্টা করতে হবে। তো when দ্বারা দুটি কার্য যুক্ত থাকলে, যেমন আমি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, we had gone to our home when our father came. We had gone to our home when our father came. এখানে when we had gone our home, তা অবশ্যই হোমের আগে আমাদের টু বসে না, সেক্ষেত্রে আমরা টুটা এখান থেকে কেটে দিলাম। তো we had
গান our home when our father came, অর্থাৎ ওই প্রথম এই যে when এর প্রথম অংশ past perfect tense আর when এর পরবর্তী অংশ past indefinite tense, past indefinite tense। তোমাদের বোঝার সুবিধার্থে আমি অনেকটা স্লো ভাবে কথা বলতেছি এবং স্পষ্ট করে বলার চেষ্টা করতেছি যাতে করে তোমরা বুঝতে পারো। তো আমি স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করব, আশা করি তোমরা সুন্দর মতো বুঝতে পারবে। তো এগুলো আমাদের when এর রুলসটি। এরপর আমরা একটা রুলস করব, কোন সেন্টেন্সে people police dozen people police dozen cattle people police dozen cattle fog poultry gentry এই ওয়ার্ডগুলো থাকলে people police dozen cattle fog gentry poultry gentry ইত্যাদি ওয়ার্ডগুলো থাকলে অবশ্যই বুঝতে হবে এগুলো প্লুরাল, এগুলো প্লুরাল ওয়ার্ড, প্লুরাল সিঙ্গুলার না প্লুরাল, অর্থাৎ এদের পরে ভার্ব হবে প্লুরাল, এদের পরে ভার্ব হবে প্লুরাল। যদি এদেরকে দেখতে একটা সিঙ্গুলার মতো মনে হয় কিন্তু এগুলো সিঙ্গুলার ওয়ার্ড না, প্লুরাল ওয়ার্ড, প্লুরাল। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করি। যেমন people enjoy cricket very much, people enjoy cricket very much আমাদের ভার্ব চেঞ্জ করব অবশ্যই এখানে। তো people প্লুরাল ফর্ম, আমরা অবশ্যই জানি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হয় আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হয়। অর্থাৎ যেহেতু people একটি প্লুরাল সাবজেক্ট তো ভার্বটা হবে প্লুরাল আর মেন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত না করলে সেই ভার্বটি যা আছে বা বেস ফর্মটি হলো প্লুরাল ফর্ম। মেইন ভার্বের ক্ষেত্রে আমি তোমাদের বলে দেই যে মেইন ভার্বের ক্ষেত্রে বেস ফর্মটি সবসময় প্লুরাল হিসেবে কাজ করে আর যদি তার সাথে আমরা পার্সন অনুসারে এবং সাবজেক্ট অনুসারে এস বা ইএস যুক্ত করি তাহলে সেটা হবে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব। আর যদি এস বি এস যুক্ত না করি তাহলে সেটা হবে প্লুরাল ভার্ব। অর্থাৎ যেহেতু এখানে পিপল প্লুরাল অর্থাৎ এখানে বেস ফর্মটাই প্লুরাল, এখানে এস বি এস কোনো যুক্ত করার কোনো দরকার নেই। তো এখানে অ্যানসারটা যা আছে তাই থাকবে, এনজয়, এনজয়। আশা করি তোমরা এই যে কটা রুলস আজকে পড়ানো হয়েছে অবশ্যই বুঝতে পেরেছো আর পরবর্তী ক্লাসের দিকে তোমরা অবশ্যই মনোযোগ দিবে আর অনলাইন থেকে ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখার চেষ্টা করবে ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে বা কোন তোমাদেরকে আরো কিভাবে বোঝাতে হবে বা তোমরা যদি কমেন্টস করে জানাও যে স্যার আমাদেরকে এইভাবে বোঝানোর চেষ্টা করুন বা আমাদের ওই অধ্যায়গুলো বা কোন কোন অধ্যায়ে তোমাদের সমস্যাগুলো সবচেয়ে বেশি হয় সেই অধ্যায়গুলো স্যার আমাদের এই অধ্যায়টা নিয়ে আপনি আলোচনা করেন বা আমাদের এই বিষয়টা নিয়ে আপনি একটু একটা অনলাইনে ক্লাস দেন তাহলে আমি অনেকটা খুশি হব। আশা করি তোমরা ওই ধরনের কমেন্টস করে আমাকে জানাবে। আজকের মতো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।